প্লেটের অর্ধেক ভাত রেখে উঠে ঘর থেকে বের হই। দুপুরে কেবল খাবার খেতে বসেছি, তখন বাবা বাইরের থেকে আসেন, পাশের চেয়ারে বসেন। বাবা বললেন, সারাদিন কই ছিলি? আমি ধীরে বললাম, কলেজ রোড। আজকাল বাবাকে দেখলে মনে হয় আমার ওপর তার কেবল রাগ আর ঘৃণাটুকুই বেঁচে আছে, এছাড়া কিছুই নেই। পাশ থেকে মা বললেন, এভাবে বসে বসে ঠিক কতদিন খাবি? ভাতের প্লেটে আমার হাত থেমে থাকে মায়ের কথা শুনে। শেষবার কবে সবার সাথে একসাথে বসে হাসি মুখে খাবার খেয়েছি আমি ভুলে গেছি। আমি ভাত রেখেই উঠে যাব, তখন বাবা বলল, নিজে যদি আয় করে খেতে হয়তো তবে ভাত রেখে উঠে যেতে পারতো না। অন্যের টাকায় কেনা চালের ভাত সবাই নষ্ট করতে পারে। বাবার কথাটা যেন বুকের ভেতর ধনুকের মতো গেঁথে গেল। রুমে যেয়ে একটা শার্ট জড়িয়ে বের হয়ে যাই। পেছন থেকে আমার ছোট বোন তনু হাত ধরল, বলল, ভাইয়া খেয়ে যা, তোর রুমে নিয়ে আসছি। আমি ওর হাতটা ছাড়িয়ে দেই। এই বাড়ির কারো চোখে আমার জন্য একটুখানিও মায়া দেখিনি, তবে তনুর চোখের দিকে তাকিয়ে মনে হলো এই মেয়েটা গভীর মমতা নিয়ে আমার দিকে তাকায়। তনুর চোখের জল টলমল করছে। ইচ্ছে করছে ওর মাথায় হাত রেখে তারপর বের হই, তবে সে আর হয় না। পেটে ক্ষুধা নিয়েই হাঁটতে থাকি। কই যাব ঠিক করি। পকেটে 50 টাকার একটা নোট, আর বাসা থেকে বের হওয়ার সময় তনু 100 টাকা দিয়েছে হাতের মুঠোয়। সব লজ্জা সংকোচ ভুলে সেই টাকাটা আমি নিয়েছি। হয়তো ওর পছন্দের কোনো চুড়ি কিংবা ঝুমকো কিনতে এই টাকাটা জমিয়ে রেখেছে। সেই টাকাটা আমার হাতের মুঠোয় খুব সাবধানে লুকিয়ে দেয়। না, আমার কিছু ভাবতে ইচ্ছা করছে না। একটা বাস ধরি, পুরো বাস ভর্তি মানুষ, হাতল ধরে বাদুড়ের মতো ঝুলতে থাকি। আমার মতো আরও অনেকেই ঝুলছে। ঠিক করি ক্যাম্পাসের দিকে যাব। ক্যাম্পাসের পাশেই সোবহান কাকার একটা ভাতের হোটেল আছে। সেখানে দুপুরের ভর্তা দিয়ে 30 টাকার ভরপেট খাবার পাওয়া যায়। সোবহান কাকার ভাতের হোটেলে খাবার খেয়ে বের হই। আবিদকে একটা কল দেই। আবিদ হলে থাকে। কল দিয়ে বলল, হলে নেই, টিউশনে আছে। আবিদ বলল, তুই রুমে যা, চাবি জুতোর ভেতরে রাখা আছে। আমি ঠিক করি আবিদের রুমে যেয়ে এখন ঘুম দেব। হলে এসে আবিদের বেডে শুয়ে থাকি। ওর ডবল বেড। প্রায় সময় এসে আমি রাতে এখানেই থাকি। ওর রুমমেটরাও সবাই আমার পরিচিত হয়ে গেছে। শরীর বেশ ক্লান্ত লাগছে। কখন যে ঘুমিয়ে গেছি টের পাইনি। ঘুম ভাঙে সন্ধ্যায়। ঘুম থেকে উঠে ক্যাম্পাসের দিকে চলে যাই। তখনই তনুর কল। তনু ফিসফিস করে বলল, ভাইয়া দুপুরে খেয়েছিস? আমি বললাম, হ্যাঁ। তনু বলল, কই আছিস? আবিদ ভাইয়ার রুমে। তনুকে জিজ্ঞেস করলাম, তুই কি করে জানলি? তনু বলল, তোর যে এছাড়া কোথাও যাওয়ার জায়গা নেই। আসলে তনুর কথাই ঠিক, এছাড়া আমার কোথাও যাওয়ার জায়গা নেই। তনু ফোন রেখে দেয়। ক্যাম্পাসটা একাই ঘুরে দেখছি। তখন দেখি লোকের পাশে আমার ডিপার্টমেন্টের একদল জুনিয়র গানের আসর বসিয়েছে। আমাকে দেখে ওরা ডাক দেয়। আমার হাতে একজন গিটার তুলে দেয়। ক্যাম্পাসে আমি একসময় টুকটাক গান করতাম। ওরা বলল, ভাই বহুদিন আপনার কণ্ঠে আলবিদা শুনি না। আলবিদা আমার পছন্দের গান। এই গান দিয়েই ক্যাম্পাসে আমার অনেক পরিচিতি হয়েছে। বহুদিন পরে গিটার হাতে নিলাম। আমার পছন্দের গানটাই আমি 2 মাস পরে গলায় তুলেছি। কেউ হয়তো বিশ্বাস করবে না। গত 2 মাস চাকরির জন্য ছুটতে ছুটতে নিজের পছন্দের কথাই ভুলতে বসেছি। আলবিদার কয়েক লাইন গাওয়ার পরেই আমার চোখ ভিজে ওঠে। গলা টেনে আর সুর তুলতেই পারছি না। আমি গিটারটা এক ছোট ভাইয়ের হাতে দিয়ে আমি উঠে হাঁটতে শুরু করি। বড় পুকুরটার পাশে এসে দাঁড়াই। শীতকালে এখানে অনেক ভিনদেশি পাখি আসে। একটা পাখি এখনো একটা গাছের ঢালে বসে আছে, গায়ের লোম ফুলিয়ে। আমি হাঁটতে থাকি, ক্যাম্পাস ঘুরে দেখি। রাতে আমার বন্ধু আবিদ ভাই ভাত খাওয়াতে নিয়ে যায়। হলে 4 দিন চলে যায়। সেদিন দুপুরে একটা অফিস থেকে বের হই। পথে হাঁটছি, তখনই পকেটে ফোন বেজে উঠেছে। তনুর কল। তনু বলল, ভাইয়া কোথায় তুই? আমি বললাম, বাহিরে। তনু বলল, আমি তোর ভার্সিটিতে আসছি।
আমি বললাম, হ্যাঁ, আমিও ভার্সিটির দিকেই যাচ্ছি। তনু বলল, আচ্ছা, তাড়াতাড়ি চলে আয়। একটা বাসে উঠি, ভার্সিটির দিকে আসি। হলে এসে পোশাক বদলে নিয়েছি। তখনই তনু কল দিয়ে বলল, কই তুই? আমি বড় বটগাছটার পাশে বসে আছি, তাড়াতাড়ি এখানে আয়। আমি হল থেকে বের হয়ে ক্যাম্পাসের বটগাছের কাছে যেয়ে দেখি তনু বসে আছে। আমি জিজ্ঞেস করলাম, তুই এখানে? তনু বলল, তোকে দেখতে ইচ্ছে করছিল ভাইয়া, বাসায় চল। আমি বললাম, যাব না আর ওই বাসায়। তনু বলল, বাসায় আজকে বড় খালা এসেছিলেন, আম্মা পোলাও আর মাংস রান্না করেছে। তোর তো এসব খুব পছন্দ, তাই ভাবলাম তোর জন্য নিয়ে আসি। আমি তনুর দিকে তাকিয়ে আছি, এই মেয়েটা কেন আমাকে ভালোবাসে? আমি যে একজন ব্যর্থ ভাই, কখনো ওর কিছুই দিতে পারিনি। আমার চোখ কেন যে জ্বালাপোড়া করছে বুঝতে পারছি না। তনুকে জিজ্ঞেস করলাম, তুই খেয়েছিস? তনু বলল, হ্যাঁ, খেয়েছি। আমি প্রাইভেটের কথা বলে বের হয়েছি। এখান থেকেই প্রাইভেটে যাব। মা বাবা কেউ জানে না যে তোর কাছে এসেছি। আমি তনুর মুখের দিকে তাকিয়ে থাকি। তনু বলল, ভাইয়া, আমি পানি নিয়ে আসছি, তুই আমার পাশে বসে এখানেই খেয়ে নে। আমি বাটি খুলে খেতে বসলাম। তনু পাশে বসে আছে, আমার খাওয়া দেখছে, পানির বোতল হাতে ধরে চুপচাপ বসে আছে। তনু মায়ের চেহারা পেয়েছে, এখন মনে হচ্ছে মা পাশে বসে আছেন। আবার খাওয়া শেষ, তনু বাটিগুলো ব্যাগে নিয়ে নেয়। তনু বলল, তুই বাসায় চল ভাইয়া, বাবা মা হয়তো তোর প্রতি একটু রাগ দেখায়, তবে তোর খুব ভালোবাসে, তা হয়তো প্রকাশ করে না। আমি উত্তর দিলাম, না, তনুকে বাসে তুলে দিয়ে আবার হলের দিকে আসি। দুদিন পরেই একটা চাকরির পরীক্ষার রেজাল্ট দেয়। আমি ভেবে নিয়েছি আমার হবে না, তাই রেজাল্টও দেখিনি। অবিদ রুমে এসে বলল, আজকে যে ব্যাংকের পরীক্ষার রেজাল্ট দিয়েছে দেখেছিস? আমি বললাম, দেখিনি। আর দেখে কি হবে, সেই তো দেখব হয়নি। অবিদ বলল, এত তাড়াতাড়ি হতাশ হলে চলবে? তোর কি আমাদের শফিক ভাইয়ের কথা মনে নেই? 4বার বিসিএস এর রিটেন দিয়েও হয়নি, শেষবার একেবারে অ্যাডমিন ক্যাডার হলেন। আমি বললাম, সবার কপালে যে আর শফিক ভাইয়ের মতো হয় না। অবিদ রোল নাম্বার নিয়ে রেজাল্ট দেখলো। অবিদ হেসে বলল, মামা, কি খাওয়াবি বল? এখন আমি বললাম, কি হয়েছে? অবিদ বলল, তোর রোল এসেছে দেখ। আমি দেওয়ালের সাথে হেলান দিয়ে বসা ছিলাম, বসা থেকে উঠে দাঁড়াই। হ্যাঁ, অবিদ মিথ্যে বলেনি, আমার রোল এসেছে। প্রথমেই তনুকে কল দিয়ে খবরটা দেই। বাবা মাকে কিছু বলবার সাহস নেই, তনু হয়তো খবরটা বলবে। চাকরিতে যোগ দেওয়ার 1 মাস পরে বাসায় ফিরি। এর ভেতরে তনু একবার এসেছে, 5,000 টাকা দিয়ে গেছে। টাকাটা নাকি বাবা দিয়েছে। নতুন অফিসে যাব, ভালো একটা পোশাক যে দরকার। বাবার প্রতি আমার তীব্র অভিমান। তারপর ভাবতে থাকি, সেই ছোটবেলা থেকে যে বাবা নিজে ভালো জিনিসটা না কিনে আমাকে ভালো দিয়েছে, এখন বাবার অনেকটা কুঁজো হয়ে এসেছে। 1 মাস পরে যখন প্রথম বেতন পাই, বাসায় ফিরি, তনুর জন্য একটা শাড়ি কিনি। তনু এবার কলেজে পড়ে। কয়েক মাস পরেই ওর এইচএসসি পরীক্ষা। সেবার আমার পাশের বাসায় তনুর এক বান্ধবী একটা শাড়ি কিনেছে। শাড়িটা ওর বেশ পছন্দ হয়েছে। মায়ের কাছে শাড়ি কিনে দেওয়ার কথা বললে মা বলল, তুই শাড়ি দিয়ে কি করবি? পরতে ইচ্ছা হলে আমার যে শাড়ি আছে সেই শাড়িই পর। তখন যদি আমার টাকা থাকতো, তনুর ওর বান্ধবীর মতো একটা শাড়ি আমি কিনে দিতাম। তবে ইচ্ছা থাকলেও তখন পকেটে শুধুই শূন্যতা ছিল। তনুর জন্য ওর সেই পছন্দ মতো একটা শাড়ি কিনি। তখন শাড়িটা ওর হাতে দেয়, কেমন স্নিগ্ধ চোখে তাকায়, চোখের যে কোণে অনেক কথা বলে দেয়। তনুর চোখ দিয়ে তাকিয়ে বুঝি, বাসায় আসবার পরে বাবা মা স্বাভাবিকভাবেই কথা বলেন। তনু আর আমি মিলে একটা প্ল্যান করেছি। বাবা বিকালে ঘুমান, অফিস থেকে এসে সন্ধ্যায় মাগরিবের পরে বাসা থেকে বের হয়, গলির মুখে চা খায়। চাকরির প্রথম বেতনের টাকা দিয়ে শুধু তনুর জন্য একটা শাড়িই কিনেছি, বাকি টাকা আমার হাতে। বাবা ঘুম থেকে উঠে ওয়াশরুম গেলেন,
তনু এসে তখনই আমাকে ডেকে নিয়ে যায়। মা তখন রান্নাঘরে সবজি কাটছেন রাতের রান্নার জন্য। আমি চুপি চুপি বাবার বিছানার পাশে যাই। তনু একটা বাদামি প্যান্ট ইশারা দিয়ে দেখিয়ে বলল, এটাই আছে। আমি হাত দিয়ে বাবার মানিব্যাগ বের করি। মানিব্যাগটার বয়স অনেক হয়েছে, তবু বাবা এটা বদলায়নি। ছোটবেলায় একটা বাবার মানিব্যাগ থেকে টাকা চুরি করেছিলাম, বেশি না, মাত্র 20 টাকা। মা যে সেবার কি মাইরটা না দিল, মার খেয়ে জ্বর এসে যায়। বাবা তখন মাকে বকলেন, মায়ের কথা ছিল ছোটবেলায় শাসন না করলে বড় হয়ে চোর হয়ে যাবে। এরপরে আর বাবার মানিব্যাগে হাত দেওয়ার সাহস পায়নি। বাবার মানিব্যাগ বের করে আমার প্রথম মাসের বেতন পুরো টাকাটাই বাবার মানিব্যাগে রাখি। তারপর মানিব্যাগ আবার সেই বাদামি প্যান্টের পকেটে রেখে দেই। তনু আর আমি ঘর থেকে বের হয়ে আসি। অপেক্ষা করতে থাকি বাবা কখন বাসা থেকে বের হবেন মানিব্যাগ হাতে নিয়েই। তখন টাকাগুলো দেখবে, তখন কেমন দৃশ্য হবে। তনু আর আমি দুজনেই টিভির সামনে বসে থাকলেও আমাদের চোখ কান বাবার ঘরের দিকে। বাবার হাতে এক টাকা দেওয়ার মতো সাহস আমার নেই। আমি জানি বাবা কখনো আমার কাছে টাকা চাইবে না। আমি ভালো থাকি তাতেই খুশি। তনু বাবার রুমের দিকে তাকিয়ে আছে। তনু ফিসফিস করে বলছে, ভাইয়া মানিব্যাগ হাতে নিয়েছে। আমি মনে হয় তনু আর আমি দুজনেই সবচেয়ে দুর্দান্ত একটা থিয়েটার মুভি দেখছি। টান টান উত্তেজনা, বুকের ভেতর উত্তেজনার চোখে মুখে ছড়িয়ে গেছে। বাবা মানিব্যাগ হাতে নিয়েই খুলে দেখলেন, তারপরে মাকে ডাক দেন। মা রান্নাঘর থেকে বাবার ঘরের দিকে ছুটে যায়। এমন একটা দিনের জন্যই সে দীর্ঘদিনের অপেক্ষা, আয়োজন। এমন একটা দিনের স্বপ্ন প্রতিটা ছেলে মেয়ে দেখে। আমার সেই স্বপ্ন বাস্তব হয়েছে। ঘরের ভেতর বাবা মায়ের কোনো শব্দ নেই। তনু বলল, ভাইয়া বাবা মা কাঁদছেন। আমি উঠে তাদের রুমের দিকে চুপচাপ দাঁড়িয়ে যাই। বাবা কাঁধের ওপর হাত রাখেন। এই হাত সারা জীবন কাঁধের ওপর থাকুক। বাবার চোখের জল আর মুখের একটা স্নিগ্ধ হাসি রোদের মতো লেপে আছে। ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য।